নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের একজন মহান ইউটিউবার আপনারা সকলেই জানেন, সে নাইম আলী। আজকে তার একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা প্রতিবেদনটা দেখবেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত বাঙালি, আমাদের ভারতের বাঙালি যারা রয়েছেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা সচরাচর বাংলাদেশের কন্টেন্ট যেগুলো দেখি এবং তাদেরকে উপযুক্ত জবাবটা দিই। আজকে আমি কিছু জবাব তো দিচ্ছি, প্লাস আপনারাও চেষ্টা করবেন আমার কমেন্ট বক্সে উপযুক্ত জবাবটা তাদের দিয়ে দেওয়া। যাই হোক, কি বলছে আগে ভিডিও টাইটেলটা সেটা দেখে আসি। যে ভারতের জন্য বিশাল দুঃসংবাদ ভারতের জন্য। তারপর বলছে যে যুদ্ধ করতে একই শর্ত বিশ্ব নেতাদের। আচ্ছা, বিশ্ব নেতারা কোনো শর্ত রেখেছে বলে তো আমার এখনো পর্যন্ত কিছু জানার নেই। দেখি, মহান ইউটিউবার বলে কথা, তিনি কি বলছেন সেটা আগে দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করবো। আপনারা জানেন যে পেহেলগাঁও, যেখানে পাকিস্তানের ডেজিগনেটেড আতঙ্কবাদীর সঙ্গে আমাদের ভারতেরও কয়েকজন যুক্ত ছিলেন, তারা ওখানে আতঙ্কবাদী হামলা করিয়েছে এবং তাতে আমাদের হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের জন্য, এই আতঙ্কবাদী হামলার জন্য, এই সন্ত্রাসবাদী হামলার জন্য, টেররিস্ট অ্যাটাকের জন্য আমাদের ভারত সরকার কিন্তু এখন বিশালভাবে অ্যাগ্রেসিভ হয়েছে। আর যে কারণে পাকিস্তানের সঙ্গে একটা কিন্তু মোটামুটি যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। ইদানিং যদিও একটু থমথমাট রয়েছে, কারণ আমরা সকলেই জানি যে কি একটা কারণ হতে পারে। যে স্বাভাবিক, আমরা যে কোনো জিনিস প্রথমে শুরু করব না, আমরা টেররিস্টদের উপর যে একটা স্টেপ নিচ্ছি সেটা সম্পূর্ণ করব। তার মাঝে যদি কেউ বাধা সৃষ্টি করে তবেই আমরা তাদের সঙ্গে যুদ্ধে যাব। তাই আমরা ডাইরেক্টলি তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাচ্ছি না। তবুও প্রতিবেদনটা কি বলছে আগে সেটা শুনে আসি, তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করব। চলুন। ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ, অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্তে নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা। আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের, আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে। কাশ্মীর হচ্ছে ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। প্রথম থেকেই রাজা হরি সিং যখন ছিলেন কাশ্মীরের রাজা, তখন থেকে কিন্তু কাশ্মীর ভারতের অঙ্গ হিসাবে তিনি লিখিত দিয়ে গিয়েছেন। তাই কাশ্মীরকে আমাদের দেশের একটা অঙ্গ হিসাবে তৈরি করা বা দেশের এক সম্পূর্ণভাবে আয়ত্তে নেওয়া, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। আমরা কাশ্মীরকে আলাদা একটা ছুট দিয়ে রেখেছিলাম। তার কারণটা কি? যেহেতু তারা পরে মার্জ হয়েছিল আমাদের ভারতের সঙ্গে, তাই তাদেরকে একটা আলাদা ছুট দেওয়া হয়েছিল। আমাদের সংবিধানে একটা আলাদা ক্লজ ছিল, একটা আলাদা পয়েন্ট ছিল তাদেরকে, তো সেটা সরিয়ে দিয়েছি। এখন আমরা ভারতের সঙ্গে তাকে মার্জ করা, বলতে কি, মার্জ তো অবভিয়াসলি আগে থেকেই ছিল। ভারতের সমস্ত দায়িত্ব এখন কাশ্মীরের উপর হয়ে গিয়েছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়ে কাশ্মীরে জমি কিনতে পারবে। তাহলে এটা যদি কাশ্মীরিদের জন্য খারাপ হয়, তাহলে সেটা কাশ্মীরিরা বলবে। আমার আমার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যদি বিদেশ থেকে বা বাইরে থেকে অন্য কোনো রাজ্য থেকে বড় বড় উদ্যোক্তারা, বড় বড় ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে আসে, তাহলে আমাদের রাজ্যের উন্নতি, এখানে রাজ্যের জিডিপি বাড়বে, সমস্ত কিছুই বাড়বে রাজ্যের, তাই না? তো কাশ্মীরে যদি বাইরে থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট না হয়, তাহলে সেটা উন্নতি হবে না। তাই কাশ্মীর আজকের ডেটে উন্নতির দিকে যাচ্ছে, আর এটা বাংলাদেশি বা পাকিস্তানিদের মোটেই পছন্দ হচ্ছে না। কি বলছে দেখি। এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে। এর মাঝখানে আমরা দেখলাম গত 6 দিন যাবত অনেক কিছু হচ্ছে। ইভেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন, যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন, এমনকি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে। সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100টি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সর্বশেষ নরেন্দ্র মোদী, আমি বলি যে যদি যুদ্ধ হয় তবেই তারা সাপোর্ট করবে। ওই 100টি দেশের সঙ্গে আলোচনা করার পারপাস কিন্তু এটা নয়। পারপাস কি ছিল? যে আমরা সন্ত্রাসের বিপক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেই লড়াইয়ে যেন সকলে সাথ দেয়। আর হয়েছেও তাই, সকলে সাথ দিয়েছে। কেউ কিন্তু ওপেনলি ভারতের বিপক্ষে যায়নি। সন্ত্রাসের বিপক্ষে লড়াই ছিল না, পাকিস্তানের বিপক্ষেও কিন্তু বলা হয়নি। সন্ত্রাসবাদের বিপক্ষে আমরা লড়াইয়ে যাচ্ছি, ভারত সরকার এটাই অ্যানাউন্স করেছে। তার জন্য 100 থেকে 200 যাই হোক না কেন, যতগুলো দেশ রয়েছে সকলের পরামর্শ নেওয়ার একটা প্রয়োজন মনে করেছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই যখন অবস্থা, তখনই মরার উপর খরার ঘা, ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর। দ্য ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে
ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন। তবে হ্যাঁ, এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে। এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশিয়ার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আচ্ছা, যে দেশে টেররিস্ট অ্যাটাক হলো সেটা হচ্ছে ভারত। কারা করলো সেটা স্বীকারোক্তি দিয়েছে যারা করেছে তাদের সংস্থার একজন, সেটা হচ্ছে পাকিস্তানের। সে কি বলছে, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলে যে আতঙ্কবাদী সংস্থা রয়েছে, যে সন্ত্রাসবাদী সংস্থা রয়েছে, তারাই এটার দায়ভার নিয়েছে। এখন দ্বিতীয় কান্ট্রি বা তৃতীয় কোনো কান্ট্রি সেটার দরকারটাই বা কি? আমরা ভারত, আমাদের দেশে জনগণ মারা গিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তার ফুল প্রুফ প্রমাণ রয়েছে, তার ভিডিও রয়েছে, আর ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার তাদের চেহারা, তারা কারা সেটা সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তৃতীয় কোনো দেশের সাপোর্ট কেন নিতে যাব? আমাদের ইন্টেলিজেন্ট কি এতটাই দুর্বল যে আমরা অন্য কোনো দেশের সাপোর্ট নিতে যাব? আমরা যতদূর যে ডিল আমাদের স্বাক্ষর করা রয়েছে যে কাশ্মীর ইস্যুতে, আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না। সেই রকম আমাদের নিজের দেশের সন্ত্রাসী হামলাতে আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না, সেটাকে আমরা হ্যান্ডেল করে নিতে পারবো। তাই সেটুকু ক্ষমতা আমাদের রয়েছে। পাকিস্তানের যেহেতু ক্ষমতা নেই তাদের দেশ থেকে সন্ত্রাসকে সরিয়ে দেওয়ার, তাই তারা অন্য যে কোনো দেশের সহযোগিতা নিতে পারে সন্ত্রাসকে সরানোর জন্য। আজকে পাকিস্তানে পৃথিবীর যত সন্ত্রাসবাদী হামলায় তার রুট কোথাও না কোথাও পাকিস্তানের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমেরিকায় যে টুইন টাওয়ার্স হামলা হয়েছিল, সেই টুইন টাওয়ার্সের লাদেন কোথায় ছিল, লাস্টে কোথায় ধরা পড়েছে? সে পাকিস্তানের থেকে ধরা পড়েছে। তাহলে সারা বিশ্বের কাছে তো ওপেন ক্লিয়ার, পাকিস্তান হচ্ছে আতঙ্কবাদীদের আতুরঘর। মানে সম্পূর্ণ দেশে কোথাও না কোথাও মানে কয়েক হাজার আতঙ্কবাদীদের ওখানে ঘর বাড়ি রয়েছে, যেখান থেকে ওরা অপারেট করছে সারা বিশ্বে আতঙ্কে। তাই এখানে ক্লিয়ার কাট পাকিস্তানের আতঙ্কবাদী ভারতে এসে হামলা করেছে, ভারত আতঙ্কবাদীদের ওপর বা সন্ত্রাসবাদীদের ওপর একটা স্টেপ নেবে। এতে অন্য কোনো দেশের সহযোগিতা বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমরা চাই না, আমরা শুধু সাপোর্ট চাই তাদের, বাস এটুকুই। আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা আসলে কাদের টিম? রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে এই হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে, বাট আসলে তারা এই ঘটনা ঘটা নেই। তখনই বাজছে বিপদটা। এখন বিপদটা আচ্ছা, যখন বলি যে রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারা বিবৃতি দিল যে হামলা তারা করেনি, আচ্ছা অ্যাকাউন্ট হ্যাক করার কথা যেটা বললো আর কি, অ্যাকাউন্ট হ্যাক করার কথাটা মানে কি? মানে ভারতে হামলা হলো, ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্ট ফ্রন্ট যে রয়েছে সেই আতঙ্কবাদী যে সন্ত্রাসবাদী সংস্থা, তারা এসে ক্লিয়ার কাট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে এই হামলাটা তারা করেছে। হলো। এখন যখন ভারত তারপরে এক্স্যাক্টলি তারপরেই যখন ভারতের স্টেপ শুরু হয়ে গেল, ভারতের যখন রিয়াকশন স্টার্ট হয়ে গেল, তখন কোথাও না কোথাও পাকিস্তানের সরকার বুঝতে পেরে গেল যে না, এইবার আমরা বিপদে পড়ে যাচ্ছি, মহা বিপদে পড়ছি। কারণ কি, ভারত সম্পূর্ণ পৃথিবীর মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডে যত বড় বড় দেশ রয়েছে তাদের সমর্থন পেয়ে গিয়েছে অলরেডি সেই টাইমে। আর সেই সময় পাকিস্তানের মনে পড়েছে, টনক নড়েছে যে ভাই, যদি সমস্ত বড় বড় দেশ ওদেরকে সাপোর্ট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা ভিক্ষার থালা নিয়ে যাব কোথায়? এক্স্যাক্টলি এই মুহূর্তে তারা কি করেছে, একটা তাদের সাধারণ হিসাব, তখনই তারা আবার ওই গল্পটা বানিয়েছে যে ভারত আমাদের ওয়েবসাইট হ্যাক করে এই ভিডিওটা বানিয়েছে। তাহলে যখন ওয়েবসাইট হ্যাক করে ভিডিওটা বানিয়েছে, তার সঠিক তথ্যটা বা প্রমাণটা তারা দেখিয়ে দিক। যে প্রমাণটা তারা সচরাচর চেয়ে থাকে যে ভারতকে প্রমাণ দেখাতে হবে, তাহলে তার ডকুমেন্টেশন প্রমাণটা তারা দেখিয়ে দিক যে আমাদের এই টাইম থেকে এই টাইম হ্যাক হয়েছিল আর সেই টাইমে এই ভিডিওটা পোস্ট হয়েছে। চোরের মার বড় গলা বলে না, আর তার সাথ দিচ্ছে বাংলাদেশিরা। এমন ভোগান্তি ভুগবে এরা। আজকে পাকিস্তানকে আটকিয়ে, পাকিস্তানকে আমরা ব্যান করে যে কষ্টটা দিচ্ছি, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট বাংলাদেশিদের দেব। এটাও কিন্তু তারা মাথায় রাখে। অবশ্যই দেখি নাইম আলী, বিখ্যাত ইউটিউবার বাংলাদেশের, কি বলছে দেখে আসি। বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে। আর 2019 সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয়, সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈয়বার একটা ছদ্মবেশী শাখা। আর এখানে আপনার টিআরএফ এর সাথে
যদি সংস্থাটা ভারতেরই হবে, তাহলে সেখানে পাকিস্তানের দুজন কি করছে? তার কোনো জবাব আছে কি? স্যার, আপনার কাছে এই জবাবটা চাইছি, দেবেন প্লিজ। যদি ভারতের সংস্থাটা হয়ে থাকে, তাহলে সেখানে পাকিস্তানের দুজন কি করছে? প্রথম কথা, এর অ্যান্সারটা আপনি করে যাবেন। আর আমার দর্শক বন্ধুদেরও আমি রিকোয়েস্ট করছি যে আপনার প্লিজ এর অ্যান্সারটা ওনাকে দিতে বলুন, আর আপনাদের কি মতামত সেটাও কিন্তু জানিয়ে যাবেন। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট সকলে জানে কোন সংস্থার বা ডান হাত, তার শাখা আমরা সকলেই জানি। এটা হচ্ছে পাকিস্তানের একদম সুনামধন্য সুবিখ্যাত লস্কর তাইবার একটা শাখা। এটা ক্লিয়ার কাট, সকলেই জানে। আর এর আগে অনেকবার বহুবার প্রমাণ দিয়েছে তার। তাই এটা ভারতের সন্ত্রাসী সংস্থা কোনো দিনই হতে পারে না। টেররিস্ট যে অর্গানাইজেশন, এটা ভারতের নয়, এটা হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানের। এই বাংলাদেশ এটা যে কি খেয়ে রিপোর্ট পায় আর কোথা থেকে যে এই রিপোর্টগুলো জোগাড় করে, ভগবান জানে, একমাত্র একমাত্র ভগবান জানে। মাথা মোটা এদের কোনো হিসাব বোধ বুদ্ধি কিছু নেই, এর আগে পিছে কিছু ভাবে না, এরা জাস্ট সামনে আসলো, দিয়ে দিল। কারণ আমার বাপের নামে কোনো দুর্নাম হচ্ছে, তাই আমি বাপের কথা শুনবো না, বাপের দুর্নামটা শুনবো না। তাই এইসবগুলো যেখান থেকে, কাঁচড়ার ডিব্বা থেকে হোক কি মানে টয়লেট থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তুলে নিয়ে বেরিয়ে দিল। তার যাচাই করার দরকার নেই যে তার সত্যটা কি আছে, সে আসলেও ঠিক কিনা ভুল, সেসব যাচাই করার কোনো দরকার নেই। ওই জন্য তো বলি আমি মাথা মোটা বাংলাদেশি। এই লস্করি তৈয়বার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো, বাট তারা দাবি করছে। এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে, আচ্ছা, প্রমাণ করার কথাটা কিভাবে বোঝাতে পারেন? মানে ডকুমেন্টেশন দেখাতে হবে যে হ্যাঁ, আধার কার্ড দেখাতে হবে যে এইটা হচ্ছে ওর বাবা, তার ছেলে হচ্ছে মানে লস্করের তৈবা হচ্ছে বাবা, আর দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট হচ্ছে তার ছেলে। আধার কার্ড দেখাতে হবে নাকি? ওদের হিসাব মতো কি বলছে ওরা? না, রেজিস্ট্যান্ট ফ্রন্ট ডকুমেন্টেশন করে গিয়েছে যে আমরা এখান থেকেই উৎপত্তি হয়েছি, এর কি প্রমাণ দেখাবে? ভাই, হাজারো ভিডিও রয়েছে, তারা ওপেনলি বলে যে আমরা এই আতঙ্কবাদী সংস্থা, আমাদের এরা এই কাজটা করেছে। তো এখানে ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে যে তারা কোথা থেকে এসেছে কি নাকি। তাদের আধার কার্ড, পাসপোর্ট, তাদের তার সেগুলো দেখানোর দরকার নেই, তাই না? আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা ঘটছে, এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈয়বারী শাখা, কোনো ভুল নাই, এরাই ঘটাইছে, আমরা সেখানে হামলা করতে চাই। নাম্বার 2, তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক, রাজনৈতিক, আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে 2016 এবং 19 সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল। তো সেই সময় আপনার 2019 সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার। তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন। আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে, সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল। নাম্বার 1, ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না, পর্যটকদের উপস্থিতি আছে। নাম্বার 2, যেই সংগঠনটা মাত্র 2-3 ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল, আমরা করছি ভাই, পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক। নাম্বার 3, একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি, বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত। নাম্বার 4, পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না। এই যে পয়েন্টগুলো দেখাচ্ছে, তার আমি কয়েকটা পয়েন্টের কথা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে সেনা ছাউনি ওই জায়গাতে এক্স্যাক্টলি ওই জায়গায় থাকে না। এর আগে অনেক ভিডিও আছে আমাদের ব্লগারদের, আমি যদি তার লিঙ্ক পেয়ে যাই অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তারা এখন সেই সমস্ত ভিডিওগুলো ক্রপ করে করে এখন আবার নতুন করে পোস্ট করছে, কারণ এখন এই টপিকটা বেশি চলছে। পেহেলগামে অনেকে গিয়েছে সেই জায়গায়, এক্স্যাক্টলি যে জায়গাটায় এখন এই ঘটনাটা ঘটেছে এই জায়গার ভিডিও আমরা তাদের ভিডিওতে দেখেছি না। দূর দূর পর্যন্ত তাদের ভিডিওর মধ্যে কোনো জায়গায় সেনাদের কোনো ভিডিও আসেনি, কোনো ভিডিও ছবি নেই তাদের সেই ভিডিওগুলোতে। সেগুলো তো আগেকার ভিডিও, আজকেকার নয়। তো এক্স্যাক্টলি ওই জায়গাতে সেনা ছাউনি সেইভাবে নেই। মানে এমনটা তো হতে পারে না যে সারা কাশ্মীরের সমস্ত জায়গায় সেনারা ছুটে বেড়াচ্ছে, তাই না? পার্টিকুলার কিছু জায়গা রয়েছে, যেসব জায়গাগুলো ভাইটাল, যেসব জায়গাগুলোতে হতে পারে ডেঞ্জারাস কিছু, সেই সব জায়গাগুলোতে তারা রয়েছে। তাই এটা তার বাইরে, তাই এখানে সেই রকম নয়, এখানে সবসময় পর্যটকরা থাকে, তাই এর আশেপাশ দিয়ে সেনারা রয়েছে। আর যখন হামলাটা হয়েছে তখন কিন্তু ওই আতঙ্কবাদী তারা কিন্তু ইন্ডিয়ান আর্মিদের যে পোশাক সেটা পরে এসেছিল, ইউনিফর্ম পরে এসেছিল। তো এক্স্যাক্টলি এই জায়গায়
সচরাচর প্রত্যেকের কাছে তো আর তারা আইডি কার্ড নিয়ে ঘুরে বেড়ায় না, বা বলে না যে ভাই তুই কে রে, কোন আর্মির কোন ব্যাটালিয়ান থেকে এসেছিস, দে আইডি কার্ড দে। এরকম কেউ বলে কি? সবসময় তো আর এরকম দরকার না, যার উপরে সন্দেহ হয় তার উপরে। তো এই জায়গায় তারা আর্মির পোশাক পরে এসেছে এবং এসে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। তো সেখানে সাধারণ মানুষেরও একটু মনের মধ্যে কোনো ফিলিংস আসেনি যে হ্যাঁ এরা হতে পারে এই সব, তাই না? দ্বিতীয়ত যে সবগুলো কারণগুলো দেখাচ্ছে যে যে সংস্থাটা এসে 2-3 ঘন্টার মধ্যে নিজেদের স্বীকারোক্তি দিল, তারা আবার পরে কি করে পিছিয়ে গেল। ওই যে প্রমাণটা আমি বলে দিলাম যে কেন পিছিয়ে গেল। পাকিস্তান যখন দেখছে যে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডে আর কোথাও যাওয়ার জায়গা থাকছে না, তখন তো তাদেরকে ঘুরে এসে কিছু বলতে হবে। তখনই তারা আবার রিটার্ন একটা প্ল্যান করলো যে না, তোমরা গিয়ে বলবে যে এটা সম্পূর্ণ এই গল্পটা বানাতে হলো যে এটা হ্যাক করা হয়েছিল, এ করা হয়েছিল। না হলে তো হবে না, না হলে খেতে পাবে কি করে? ওর তো সেই ইকোনমি পাওয়ার নেই, বা সেই রকম কোনো মানে জায়গাও নেই ওদের। যেখানেই যাই থাপ্পড় খেয়ে চলে আসে, লোন পায় না, লোন নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। আজকে চীনের কাছে সমগ্র পাকিস্তানকে বিক্রি করে দিয়েছে। পাকিস্তানের যে সমস্ত আগেকার লিডার যারা ছিল তারা সকলে বিক্রি করে দিয়েছে চীনকে। ইমরান খান একসময় গাধা বিক্রি করে, গাধা পাচার করে দেশটা চালিয়েছে। তাহলে সেসবগুলো তার লুকিয়ে ছুপিয়ে নেই। পাকিস্তানের আছেটাই কি তারা অন্যান্য দেশের উপর চোখ রাঙাবে? তাদের একমাত্র কি আছে, যেটা অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে, ফাইন, দুই দেশ একসাথে হইয়া নিরপেক্ষ দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত, যাদের গোয়েন্দা অনেক কিছু আছে, তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি। এখন এগুলা টেগুলা ছাড়া একটা দোষ চাপাইয়া জনগণের উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা, সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে। আর এতে বিশ্লেষকরা বলছেন, বা দ্য ইকোনমিস্টের নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত, দেন আন্তর্জাতিক সমর্থনগুলা পাবে। আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে। যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি। দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে। ভালো থাকুন। এবার আপনাকে বলি, আপনি তো অনেক কিছু বললেন, আপনাকে একটা সোজা হিসাব দেখিয়ে দিই যে বিশ্লেষকরা যত যাই বলুক না কেন, ভারতের তরফ থেকে হুমকি যায়নি, হুমকিটা এসেছে পাকিস্তানের তরফ থেকে। ভারত কি বলেছে? সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি না। তার জন্য কি করেছি? তার জন্য ভারত সিন্ধু চুক্তি, যে সিন্ধুর জল বন্টন নিয়ে যে চুক্তি ছিল, সেটা ক্যান্সেল করেছে। স্বাভাবিক। একটা দেশ যদি আতঙ্কবাদী বা সন্ত্রাসী যে সংস্থা রয়েছে তাদেরকে যদি খুল্লা সাপোর্ট দেয়, তাহলে পারে এইসব স্টেপগুলো আমাদেরকে নিতে হবে। আর এই স্টেপগুলো অত সহজে তো নিতে পারা যাবে না। যে জায়গায় তারা বসবাস করছে, সেই সন্ত্রাসীরা যে জায়গায় যে জল খেয়ে বেঁচে আছে, সেই জলটাই যাচ্ছে আমাদের দেশ থেকে, তো অবভিয়াসলি আমরা জলটা বন্ধ করে দিলাম। যেটুকু জল দেওয়ার দরকার সেটুকু দিচ্ছি। কোন দিক দিয়ে? সিন্ধু বন্ধ করে দিলাম, ঝিলাম দিয়ে পাঠিয়ে দিলাম, ভাই ঠেকে এনে পারলে। এখন পাকিস্তানের পরিস্থিতি কি? এই যে নত হওয়া, তৃতীয় কোনো দেশকে ডেকে আনা, কারণটা কি? তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে পাকিস্তানের মধ্যেই এখন গৃহযুদ্ধ বাজছে। খাইবার পাখতুনখোয়া তারা আলাদা একটা মাং করছে, তারা ঝামেলা সৃষ্টি করেছে, তাদের মধ্যে মারামারি চলছে পাকিস্তানের সরকারের সঙ্গে। ওদিকে বালুচিস্তান, বালুচ যারা রয়েছে তারা তো ক্লিয়ার বলছে যে বালুচকে আমরা এবার স্বাধীন করে ছাড়বো। সিন্ধু প্রভিন্স সেটাও যে খুব একটা ভালো রয়েছে সেটাও না। তো পাকিস্তানের মধ্যে গৃহযুদ্ধ রয়েছে। এই পাকিস্তান যদি ভাঙে তাহলে এবার 4টে টুকরো হবে, এই পাকিস্তানে একটা ভেঙে। আর আমাদের ভারতের সঙ্গে যেটা ছিল সেটাকে আমরা রিটার্ন নিয়ে নেব। তো এই কারণেই এখন পাকিস্তান মাথা নত করছে। এবার দেখুন, কিছু কিছু জায়গায় হুমকি দিয়ে ফেলেছে তারা, আর ভুল করে ফেলেছে এগুলো দেওয়ার পরে। আজকে পাকিস্তানের ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল যারা ভারতের বিরুদ্ধে আগুন বা বিষ ওগলায়, তাদের বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। নিউজ চ্যানেল ব্যান করে দেওয়া হয়েছে। ভারতে যারা এসে রুজি রোজগার করে, মানে যারা খাওয়া পড়া সমস্ত কিছু ভারতের দর্শকদের উপর ডিপেন্ড করে, সেই সমস্ত ফিল্ম স্টার বা সেই সমস্ত ফেমাস পার্সোনালিটি, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানে তো এখন আগামী দিনে আর কিছু পাওয়া যাচ্ছে না। তারা কি করবে এখন? ভবিষ্যৎ তাদের কি করার আছে? ভারতের সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে গেলে তো চলবে না, তাদের দেশ তো অলরেডি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যদি তারা যুদ্ধের মতো কোনো একটা ডিসিশন নেয়, তাহলে তার চাইতে বড় ভুল আর কেউ জীবনে কোনোদিন করবে না। এখন যদি পাকিস্তান যুদ্ধ করে তাহলে পুরো শেষ হয়ে যাবে, নকশা থেকে মিটে যাবে। আর এই পাকিস্তানকে সাপোর্ট করছে বাংলাদেশ,
তাই বাংলাদেশিদের জন্য আমরা কিছুদিন পরে আসবো, টাইম নেব। এখন পাকিস্তানকে আগে দেখে আসি, তারপর বাংলাদেশ তো যে কোনো মুহূর্তে আমরা করতে পারবো। বগলের তলায় রয়েছে, ধরে চাপা মারবো, বাস দম বন্ধ হয়ে মরে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। এই যে ব্যক্তি নাইম আলী, আমি যতটুকু পারলাম এনাকে জবাব দিলাম। এবার আপনাদের পালা। অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, ভরিয়ে দিন জবাব দিয়ে। যত ইচ্ছা কমেন্ট করে ভরিয়ে দিন। আজকের এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।